আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি বিমানবন্দরে রাডার ক্ষতিগ্রস্ত। এরপর জানিয়ে দিব স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে ছাড় নয়, 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস, বলেছেন মিশর। এদিকে ভারতের ওপর চাপ বাড়াতে মালদ্বীপে চীনা জাহাজ। এরপর জানিয়ে দিব অবশেষে সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দিব যেভাবে 21 ইসরায়েলি সৈন্যকে হত্যা করে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি বিমানবন্দরের রাডার ক্ষতিগ্রস্ত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের একটি বিমান ঘাঁটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। এক্সে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্রের গতিরোধ করেছে। বিমান বাহিনীর এক ঘাঁটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল তারা উত্তর ইসরায়েলের মেরন বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে ছাড় নয়, 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস, বলছেন মিশর। 2 মাসের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। দখলদার ইসরায়েল সরকারের প্রস্তাব দিয়েছিল যে গাজায় 2 মাস আগ্রাসন বন্ধ থাকবে এবং এই সময়ে ইসরায়েলি কারাগারে আটক কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলি পণবন্দীদের ছেড়ে দেবে হামাস। কিন্তু গাজা নিয়ন্ত্রণ সংগঠনটি কঠোর ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী মিশরের একজন সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছে ওই 2 মাস সময়ের মধ্যে হামাস নেতাদেরকে গাজা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়ার যে প্রস্তাব তেল আবিব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে পণবন্দীদের মুক্ত করতে হলে ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে এবং ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে হবে। ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছিল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ অন্যান্য হামাস নেতাকে গাজা থেকে ভিন্ন কোনো দেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। অথচ যুদ্ধের শুরুতে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেছিলেন সিনওয়ার এখন একজন মৃত ব্যক্তি যিনি টানেলের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। এই বক্তব্যের মাধ্যমে গ্যালান্ট বুঝিয়েছিলেন সিনওয়ারকে হত্যা করা এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সে হুমকির পর 110 দিন পেরিয়ে গেলেও সিনওয়ারের অবস্থান এখন শনাক্তই করতে পারেনি তেল আবিব। হামাস শুরু থেকেই তাদের এক দফা দাবিতে অটল রয়েছে। ইসরায়েল যুদ্ধ বন্ধ করে গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত পণবন্দীদের মুক্তির বিষয়ে কোনো আলোচনা হবে না। হামাস ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে মিশর খবর দিল মধ্যস্থতাকারী অপর দেশ কাতার বলেছে তারা উভয় পক্ষের সঙ্গে কঠিন আলোচনা চালিয়ে যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন তিনি এখনও ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির বিষয়ে আশাবাদী। তবে হামাসের প্রত্যাখ্যানের বিষয়টি ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে জানেন না বলে টাইমস অফ ইসরায়েল দাবি করেছে। সূত্র পার্স টুডে। ভারতের ওপর চাপ বাড়াতেই মালদ্বীপে চীনা জাহাজ। নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে এবার মালদ্বীপে ঘাঁটি গাড়তে চলেছে চীনা গুপ্তচর জাহাজ শিয়াং ইয়াং হং 3 নামে। ওই জাহাজটি ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী পেরিয়ে ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী সুন্দা প্রণালীতে পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যে সেটি ভারত মহাসাগরে ঢুকতে পারে। 8 ফেব্রুয়ারি চীনা চর জাহাজ মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছবে বলে এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। পত্রিকাটি জানায় নয়াদিল্লি মালে কূটনৈতিক টানাপোড়েন এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সাম্প্রতিক চীন সফরের পরেই এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারত সংশ্লিষ্ট সামরিক পর্যবেক্ষকদের একাংশ। ঘটনাচক্রে চীন সফর থেকে ফিরেই মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সদস্যদের সরানোর জন্য 15 মার্চের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছেন। 2010 সাল থেকে একটি দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে প্রায় 100 জন ভারতীয় সেনা সদস্য মালদ্বীপে রয়েছেন। এতে বলা হয় গত কয়েক বছরে চীনা নজরদারি জাহাজ ইউয়ান
হাম্বান ওয়াং ৫, হাইয়াং ২৪, হাও এবং শিয়ান ৬ ভারতের প্রতিবেশী আর এক দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে সামরিক ঘাঁটি গেড়েছিল, যা নিয়ে নয়াদিল্লি কলম্বো দ্বিপক্ষীয় সম্পর্কে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবরে বলা হয়েছে। শিয়াং ইয়াং হং ৩ এর হাম্বানটোটায় নোঙ্গর করার কথা ছিল, কিন্তু ভারতের আপত্তিকে গুরুত্ব দিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের সরকার চীনা চরজাহাজকে সে দেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেন। আনন্দবাজার জানায়, এই পরিস্থিতিতে মালদ্বীপের চীনপন্থী মুইজ্জুর পদক্ষেপ সরাসরি ভারতের সাথে সংঘাতের বার্তা দিলে কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন। বিশেষত মুইজ্জুর দলের ৩ মন্ত্রীর বর্তমান সাসপেন্ড প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্যের জেরে দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের আবহেই সেখানে চীনা চরজাহাজের আগমন নতুন করে অশান্তির অনুঘটক হতে পারে। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সে দেশের রাজধানী বেইজিং এ বৈঠক করেন মুইজ্জু। সেখানেই ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতের আবহে মালদ্বীপের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন জিনপিং। তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকে চীনকে তাদের পুরনো বন্ধু এবং ঘনিষ্ঠতম সহযোগী বলেন মুইজ্জু। অবশেষে সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি তুরস্ক। মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে নিতে চূড়ান্তভাবে রাজি হল তুরস্ক। মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে পাশ হয়েছে এ সংক্রান্ত একটি বিল। টানা ৪ ঘন্টার বিতর্কের পর সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি হন দেশটির আইন প্রণেতারা। এর মধ্য দিয়ে সুইডেনের ন্যাটোতে সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে এখন বাধা নেই। বিলের পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের ২৮৭ আইন প্রণেতা, বিপক্ষে ছিলেন ৫৫ জন, আর ৪ জন আইন প্রণেতা ভোট দেওয়া থেকে বিরত থাকেন। এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সই করলে বিলটি আইনে পরিণত হবে। তখন সুইডেনের ন্যাটো সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বাধা থাকবে না। এদিকে তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটির পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, সামরিক জোটভুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সুইডেন। উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ছিল সামরিক নিরপেক্ষ দেশ, কিন্তু ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ উদ্বিগ্ন হয়ে পড়ে দেশ দুটি। এর প্রক্রিয়ায় কয়েক দশকে সামরিক নিরপেক্ষতা প্রত্যাহার করে ফিনল্যান্ড ও সুইডেন। এরপর তারা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়ার উদ্যোগ নেয়। প্রথমে এই দুই দেশকে ন্যাটোতে নিতে আপত্তি জানিয়েছিল তুরস্ক, তবে কিছুদিন পরই ফিনল্যান্ডের বিষয়ে নমনীয় হয় তুর্কি কর্তৃপক্ষ। অবশেষে ২০২৩ সালে ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ লাভ করে ফিনল্যান্ড, তবে সুইডেনের উদ্যোগে প্রবল আপত্তি জানায় তুরস্ক। অবশেষে দীর্ঘ ২০ মাস ঝুলে থাকার পর সুইডেনের ব্যাপারেও চূড়ান্তভাবে রাজি হল তুরস্ক। সূত্র রয়টার্স। যেভাবে ২১ ইসরায়েলি সৈন্যকে হত্যা করে হামাস। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামলায় সোমবার একটি ঘটনাতেই ২১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এতে আরো কয়েক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। গাজা উপত্যকায় স্থল হামলা শুরুর পর একদিনে এত বেশি সংখ্যক ইসরায়েলি সৈন্য আর নিহত হয়নি। একই দিন আরো ৩ ইসরায়েলি সৈন্য নিহত হয়, ফলে ২৪ ঘন্টায় ২৪ ইসরায়েলি সৈন্য নিহত হয়। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার তাদের এই ক্ষতির কথা স্বীকার করে। ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগেরি বলেছেন, মধ্য গাজায় ওই সব সৈন্য নিহত হয়। হামাস যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের অবস্থানরত দুটি দোতলা ভবনের মাঝখানে থাকা একটি ট্যাঙ্কে রকেট চালিত গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। ইসরায়েলি সৈন্যরা তখন ভবন দুটি গুড়িয়ে দিতে সেখানে মাইন বসাচ্ছিল। ঠিক ওই সময়ে হামাসের গ্রেনেডটি আঘাত হানে। এতে সেখানে থাকা মাইনগুলো বিস্ফোরিত হয় আর দ্রুত ভবন দুটি ধসে পড়ে। এতে ইসরায়েলি সৈন্যরা দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারায়। ঘটনাটি ঘটে মধ্য গাজায় সোমবার বিকেল ৪টার দিকে। এই হামলায় ১৯ ইসরায়েলি সৈন্য নিহত হয়। আরেকটি হামলায় ইসরায়েলের একটি ট্যাঙ্ককে টার্গেট করে হামাস। এতে ২ ইসরায়েলি সৈন্য নিহত এবং আরো ২ জন আহত হয়। অপর ঘটনায় আরো ৩ ইসরায়েলি সৈন্য নিহত হয়। এর ফলে ইসরায়েলের ভাষ্যমতে গাজায় স্থল হামলা শুরুর পর থেকে তাদের নিহত সৈন্যের সংখ্যা দাঁড়ালো ২২১। হামাস অবশ্য দাবি করেছে আরো অনেক বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। গত অক্টোবরের শেষ দিকে গাজায় স্থল হামলা শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার ঘটনা। ইসরায়েলি বাহিনী এখন খান ইউনিসে হামলা চালাচ্ছে। তারা মনে করছে যে গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এখনকার কোনো সুড়ঙ্গে অবস্থান করছেন। সিনওয়ারের বাড়ি খান ইউনিসেই। ইসরায়েলি সেনাবাহিনী সবসময় বলে আসছে এই এলাকাটি অবিশ্বাস্য রকমের জটিল, আর এ পর্যন্ত লড়াইয়ে সেটাই প্রমাণিত হচ্ছে। হাগেরি বলেন, খুব সম্ভবত ভবনগুলো ধ্বংস করার জন্য ইসরায়েলি সৈন্যরা যেসব মাইন স্থাপন করেছিল তাতে বিস্ফোরণ ঘটেছিল, তবে এ ব্যাপারে তদন্ত হচ্ছে বলে তিনি জানান।